এদিকে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা, এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগের উপর কঠিনভাবে খেপেছে জাতিসংঘের পার্লামেন্ট মেম্বাররা। নিবন্ধন বাতিলের ঘোষণা হতে পারে আওয়ামী লীগ সরকারের। Use of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। নেতাকর্মীদের তাড়া খেয়ে তারা এয়ারপোর্ট থেকে পলায়ন করেছে। এবার যুক্তরাষ্ট্রে পৌঁছাতে না পৌঁছাতেই গণধোলাই খেলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, জাতিসংঘের কাছে ডক্টর ইউনূসের উপর হামলা করেছে, সেই সাথে ডক্টর ইউনূসকে বহিষ্কার করার জন্য নতুন চাল চালছে আওয়ামী লীগ। অবশেষে কি তাহলে ডক্টর ইউনূস বহিষ্কার হয়ে যাবে? আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর এবং বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন নরেন্দ্র মোদী হঠাৎ কেমন হুঙ্কার দিয়ে কথা বলেছে এবং বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। হঠাৎ নরেন্দ্র মোদীর কেমন আচরণে সবাই চিন্তিত পড়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেমনভাবে কথা বলছে নরেন্দ্র মোদী, আজকের এই ভিডিওতে আপনারা আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন, যেগুলো জানিয়েছে গোলাম মাওলানা রনি সাহেব। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে, যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন। তাদের একটাই বার্তা এখান থেকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল। তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত, বিএনপি সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করেন। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই, মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত, শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশকে 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতি ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেই জন্য প্রতিবাদ করতে আসছি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি, এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত 1 মাস ধরে যে কিছু হচ্ছে, আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে মানুষকে। আমি একটি কথা বলতে চাই, মুগ্ধ, আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক ফুটো পানি খেতে দেয় নাই। আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আপনারা জানেন বিগত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না। আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু 5 তারিখ থেকে নয়, এর আগেই যারা
অন্যায়ভাবে হত্যা করছে, তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করা হোক। হত্যা করা হয়েছে, গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে, হাত পা 4টি রক কেটে দেওয়া হয়েছে। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা 71-এর যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন, বাংলাদেশকে যারা ধারণ করেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন, তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যায় জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে ক্ষমতাচ্যুত করেছেন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাহাজানি হত্যা অনেক কিছু, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে, আমি বলবো ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল, আজও ওরা দেশ বিরোধী। আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা এখনো আছি যে পুরানা সংগ্রামের সময় আমাদের জামাত, শিবির, আলবদর, রাজাকার, বাদে মির্জাফর, বিশ্বাসঘাতক আর জান্টাদের বিরুদ্ধে আমরা যে কাজ করতেছে, এগুলা আমাদের দেশে ঠিক নয়। এখন আমাদের বাঙালি, আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে, তার আমাদের নেত্রীকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, তা ইতিহাসে অত্যন্ত বিরল। আজকে স্বাধীনতার বিরোধী চক্র আজকে রাষ্ট্র পরিচালনায় অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, দিনের পর দিন যা লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিছু বলবেন? ডক্টর ইউনূসকে ব্যবহার করে এই যে দেশে অরাজকতা চলছে, গ্রেপ্তারি চলছে এবং হাজার হাজার মানুষকে তারা এখানে দোষারোপ করছেন যে প্রায় 9,500 নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে জামাত, শিবির এবং ডক্টর ইউনূস এবং বিএনপির যারা আছেন তারা সবাই মিলে এরকম দেশে অরাজকতা চলছে এই নিয়ে তারা এখানে সমাবেশ করছেন এবং তাদের জননেত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে ফিরবেন এবং তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এই নিয়ে তাদের সমাবেশ চলছে এবং এটি তাদের প্রধান বার্তা আজকের সমাবেশ থেকে। ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ। অন্যদিকে জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি স্বাগত না জানালেও আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম, নির্যাতন আর লুটপাটের বিচার দাবিতে অবস্থান নেবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টার আগমনে যখন আলোচনা সমালোচনা হচ্ছে, তখন দেশীয় রাজনীতির এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবে। কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। 2-1টা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন? জুলাই এবং আগস্টে বাংলাদেশে मत कीजिए ठाकुर, ऐसा मत कीजिए, थोड़ा सा रहम कीजिए। तो मोदी ने कहा हमें तो उसको कह दो कि हम उल्टा ही लटकाएंगे, इतना मारेंगे कि इंडिया आने की उन लोगों का जो ख्वाहिश थे वो मिट जाएंगे। আমার হিন্দি অনেকটা দুর্বল, সত্যি বলছি মারি। এই মুহূর্তে আমাদের আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মীরা তারা ভাবছে যে মারি দাদারা আমাদের বন্ধু, কিন্তু যে ঘোষণা দিয়েছে মোদি আর মোদির সেই পাগলা মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো ঘোষণাটা কেমন হলো যে বাংলাদেশিদের এখন থেকে উল্টো করে সীমান্তে ঝুলাবে, পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলোতে ঝুলবে যারা এখন প্রবেশ করতে চাচ্ছেন। তো এই মুহূর্তে সমীকরণ বলছে যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি
যারা ভারতে অনুপ্রবেশ করতে চাচ্ছেন আওয়ামী লীগের বা প্রশাসনের অনেক বড় বড় নেতাকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা হিন্দু মুসলিম নির্বিশেষে ভাবছে যে না বাড়ি ভারত গেলে সম্ভবত শেষ রক্ষাটা হয়ে যাবে। দুর্ভাগ্যজনক নিউজ আসছে। তবে আমরা তীব্র প্রতিবাদ জানাই, মুদির দেশে যায় কে? সোরসোট্টা সারা পলাইয়া ভারতে কেউই জানা। আর আমাদের সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ভাইদের মধ্যে একটা শ্রেণীর মানুষের এখনো বিশ্বাস যে ভারত গেলে হয়তো পজিটিভ কিছু হবে। ভাই সৌদি গেলে যেমন মুসলমানরা কোনো সান নাই, ভারত গেলেও সান নাই, এটা মনে রাখেন, এটা আলাদা পয়েন্ট অফ ভিউ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এই বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। ঝাড়খণ্ডে গেল 2-3 দিন আগেও মোদী কিন্তু বলেছিল যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীরা বেশিরভাগই হচ্ছে রোহিঙ্গাদের একাংশ আর বাংলাদেশিদের একাংশ। গেল 2 থেকে 3 মাসে একটা হিউজ পরিমাণ মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে। তো রোহিঙ্গারা তো নর্মালি যে কোনো জায়গা থেকে তারা ট্রাই করে ঢোকার জন্য, কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে হিন্দু মুসলিম যে শ্রেণীটা ভারত ঢুকতেছে তারা কারা? এদের মধ্যে 80 বা 90% হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, পাশাপাশি বিচারপতি মানিকের মতন অথবা প্রশাসনের অনেক কর্মকর্তারা যারা গ্রেপ্তার হচ্ছেন সীমান্তে তাদের মতনই লোক। অমিত শাহ বলছে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন করে সকল রোহিঙ্গা এবং সকল বাংলাদেশি যারা ইতিমধ্যে প্রবেশ করেছে অথবা ভবিষ্যতে প্রবেশ করতে গিয়ে আটক হবে প্রত্যেকটারে বের করে দিব। তবে বের করার আগে হালকা উল্টা করে ঝুলাইয়া ফ্রাই করার পরিকল্পনা তার মাথায় আছে। মানে এখন বিষয়টা হচ্ছে কি, ঝাড়খণ্ডে এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে। আর ঝাড়খণ্ডে বর্তমান যিনি ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী আছেন তিনি অনেকটা উদারপন্থী, লাইক আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদির মতন। সেখানে তারা হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ব্যালেন্স রেখেছে। আর এটাতেই মাথা নষ্ট হয়ে গেছে মোদী সরকারের। যে কোনো মূল্যে যে কট্টর হিন্দুত্ববাদী মেন্টালিটিটাকে এস্টাবলিশ করার জন্য ঝাড়খণ্ডের মানুষদেরকে এই জিনিসটা তারা প্রকাশ করতে চাচ্ছে বা প্রমাণ করাতে চাচ্ছে যে না, আজকে ঝাড়খণ্ডের এই দুরবস্থার কারণ হচ্ছে ঝাড়খণ্ডের রাজ্য সরকারের যে উদার নীতি, ইভেন সেখানে কংগ্রেস সহ আরও যে দলগুলো আছে তাদের উদার নীতিটাই আসলে ভারতকে নষ্ট করতেছে। তবে ভারতের এই অভিযোগ কিন্তু একাংশে সত্য কোনটা, যে প্রচুর বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে। তবে কিছু আছে আপনার হচ্ছে কাজের মাধ্যমে যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, আবার চলে আসতেছে, সেখানে অবৈধভাবে তারা আশ্রয় নিচ্ছে না। আর কিছু আছে এর মধ্যে পলিটিক্যালি যে শ্রেণীটা, এটা একটা বড় সংখ্যা এই মুহূর্তে। এর পাশাপাশি যে বললাম হিন্দু ভাইরা যারা আছেন মনে করতেছেন যে গেলে কাজ হবে। দেখেন, ভারত কখনোই বাংলাদেশের জনগণকে, ভারত বলবো না আমি, মোদীর সরকার কখনোই বাংলাদেশের আমজনতাকে, বাংলাদেশ আওয়ামী লীগেরও একদম এলিট ক্লাসের নেতা যারা তারা ছাড়া নর্মাল পাঁচু মাচু বা বিচি নেতা যারা আছেন তাদেরকে কিন্তু আপন মনে করেন। আপনাদেরকে সেখানে ঝুলাইয়ে তারা তাদের দেশের রাজনীতি করবে। একদম এলিট ক্লাসে যারা আছেন, লাইক মন্ত্রী, এমপি লেভেলের বড় বড় মানুষ যাদের কাছে বড় বড় বান্ডেল আছে, কালো টাকা আছে, তাদেরকে ভারত নানানভাবে আশ্রয় প্রশ্রয় দিবে। ভারত কখনোই চায় না যে বাংলাদেশের জনগণ টু ভারতের জনগণের মধ্যে এই সম্পর্কটা তৈরি করবে। এটা সরকার টু সরকার হচ্ছে। আর এখন দিন শেষে এই ঘোষণা তো দেখেন, যেটা পাহাড়ি অঞ্চলে সর্বনাশা খেলা শুরু হয়েছে এবং এই খেলার যে পরিণতি কোথায় যায় এটি বলা যাচ্ছে না। ভারত দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামের একটি বিশাল এলাকা নিয়ে বাংলাদেশের সঙ্গে খেলছিল। সেখানে তারা শান্তি বাহিনী তৈরি করেছে, সেখানে তারা বিভিন্ন সশস্ত্র গ্রুপ তৈরি করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে, জনগণকে, সরকারকে বিব্রত করার জন্য। কার্যত আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন একটা শান্তি চুক্তি হয়েছিল 96 থেকে 2001 সালে সরকারের জমানাতে। এটি চুক্তি হয়েছে বটে, কিন্তু এই চুক্তির ফলে আমরা এই শান্তি বাহিনীর যারা ট্রেন অফ বিক্ষুব্ধ লোকজন তাদেরকে বাংলাদেশে ঢোকার সুযোগ দিয়েছি। তারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু তারা ট্রেনিং জমা দেয়নি। ফলে সেই শান্তি বাহিনীর যে হাজার হাজার কর্মী তারা আবার ভিন্ন ফর্মে ভিন্ন দাবি দেওয়া নিয়ে আরও অধিকতর শক্তির সঞ্চয় করে ভারত, মায়ানমার, থাইল্যান্ড এই তিনটি দেশে তাদের যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এই 2001 সন থেকেই আবার কাউন্টার লড়াই সংগ্রাম শুরু করেছে। এর মধ্যে যখন রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো মায়ানমারে, সেই রোহিঙ্গা সমস্যার কারণে আবার আরও কয়েকটি গ্রুপ, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, এই তিনটি এলাকাতে 8 থেকে 10টি সশস্ত্র গ্রুপ বিভিন্ন নামে তারা এই সংগঠিত হয়ে সেখানে এই দীর্ঘদিন যাবৎ তাণ্ডব চালাচ্ছে। তো আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল এই সমস্যাগুলো আসলে তারা কি কারণে যেন এটার একটা মিলিটারি যে সলিউশন যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন এটা তারা করেনি। না করার কারণে আওয়ামী লীগের যারা লোকজন ওই পার্বত্য অঞ্চলে বাঙালি হিসেবে বসবাস করেন বিভিন্ন এলাকা থেকে সেখানে গিয়েছেন, তাদের মধ্যে একজন নেতা আছেন মুজিব নামক, ওনার নাম মুজিব, বান্দরবন শহরে বান্দরবন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, পরে বহিষ্কার করা হয়েছে তাকে, কিন্তু খুবই জনপ্রিয় বাঙালিদের মধ্যে। এবং অনেক টেলিভিশনে তিনি এসে মানে ওই পাহাড়ের সম্পর্কে বাঙালিদের সমস্যা নিয়ে যে কজন এক্সপার্ট আছে তার মধ্যে তিনি প্রধানতম। তো তার সঙ্গে আবার স্থানীয় যারা সরকারের দালাল ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সবার সঙ্গেই মুজিব সাহেবের গণ্ডগোল। তো শেখ হাসিনা ইচ্ছা করলে মুজিব সাহেবের সাথে কথা বলতে পারতেন পাহাড়ের সমস্যা নেই, কিন্তু তিনি সেটা করেননি। না করার ফলে কি হলো,
এই পাহাড়ে স্বাধীন জুমল্যান্ড এটা তৈরি করার জন্য 3টি পাহাড়কে একত্র করে তারপরে মায়ানমারের কিছু অংশ নিয়ে ভারতের কিছু অংশ নিয়ে আলাদা একটা ম্যাপ করে একটা স্বাধীন জুমল্যান্ড তৈরি করার জন্য বিরাট একটা সংগঠন তারা তৈরি করে ফেলেছে এবং এদের একটা প্রবাসী সরকারও আছে, তাদের পতাকা আছে, সংবিধান আছে, সবকিছু আছে। তো এই জিনিসগুলো কিন্তু একদিন 2 দিন নয়। আমি সেই যখন 2014-15 সনে 2014-15 সনে না, ঠিক 2022 সনের দিকে বোধ হয় একবার গেলাম, তখন এই মুজিব সাহেবের সঙ্গে আমার পরিচয় হলো এবং তিনি এই সব কথা, আমি তখন বিএনপিতে, তারপর তিনি সব কথা আমাকে বললেন এবং অন্যান্য বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় তারাও তাদের এই অভাব অভিযোগের কথা আমাকে বলতে এসেছিলেন, যেহেতু আমি লেখালেখি করি, মিডিয়ার সঙ্গে জড়িত। তো ওই সময়টাতে আমি এসে আবার নয়া দিগন্ত পত্রিকাতে সেই পাহাড়ের কান্না শিরোনামে একটা লেখা লিখেছিলাম। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো ঠিক রাজনৈতিক নেতৃত্বের কানে যায় না, আবার অনেক সময় রাজনৈতিক নেতৃত্ব চাইলেও সামরিক নেতৃত্ব চায় না। এখন পাহাড়ের ব্যাপারে সেনাবাহিনীর একটা নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, যেটির সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব ডিফার করে, সবসময় ডিফার করে। আবার কখনো কখনো রাজনৈতিক নেতৃত্ব যেটা চায় সেটার সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করে না, ফলে ওখানে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ ঢাকার যে সকল সিদ্ধান্ত ওটা বান্দরবনে গিয়ে অনেক 10% বাস্তবায়ন হয় না। ফলে ওখানে যারা কাজ করতে যান সবারই সমস্যা, বাঙালিদেরও সমস্যা, পাহাড়িদেরও সমস্যা। যারা অখণ্ড বাংলাদেশকে পছন্দ করেন পাহাড়িদের মধ্যে, তারাও ওখানে রীতিমতো বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। এবং পাহাড়ে যে হানাহানি হয়, সেই হানাহানিতে বাঙালির চাইতে পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়িদের মধ্যে সবাই কিন্তু জুমল্যান্ড চাচ্ছে না, সবাই কুকিচিন হচ্ছে না, সবাই শান্তি বাহিনী হচ্ছে না। সেখানে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে অনেক পাহাড়ি আছে। এখন এই সময়টিতে শেখ হাসিনার পলায়নের পর সারা বাংলাদেশের সব জায়গাতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সবকিছু প্রশাসনের মানে যে দুর্বলতার সুযোগ নিচ্ছে যারা, যেখানে তারই ধারাবাহিকতা এই অশান্ত পাহাড়ে আবার নতুন করে আগুন লেগে গেছে। এবং 3টি জেলা, পার্বত্য জেলাতে এই মুহূর্তে যা হচ্ছে এটি সামাল দেওয়া ডক্টর ইউনূস সরকারের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ। এর কারণ হলো তার সরকারের যারা শরণার্থী, বিশেষ করে বিভিন্ন এনজিও ব্যক্তিত্ব, তারা দীর্ঘদিন যাবৎ এই পাহাড়িদেরকে আদিবাসী উপাধি দেওয়া হোক, সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে আনা হোক, সেখান থেকে বাঙালিদের সরিয়ে আনা হোক, সেখান থেকে পাহাড়িরা বাংলাদেশের সব জায়গাতে জায়গা জমি কিনতে পারবে, কিন্তু পাহাড়ে গিয়ে কোনো বাঙালি জায়গা জমি কিনতে পারবে না, এই ধরনের প্রচারণা যারা করছেন বিভিন্ন এনজিও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তাদেরই রিপ্রেজেন্টেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায়। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো ডক্টর ইউনূসের যদি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব থাকে সেটা হলো আমেরিকার আনুকূল্য। আমেরিকা তাকে পছন্দ করে, দয়া করে, সেই আনুকূল্যকে ব্যবহার করে তিনি যে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। খোদ সেই আমেরিকা এই পাহাড়িদের পক্ষে। আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান এই পাহাড়িদের পক্ষে। 2 নম্বর হলো আমেরিকার চিরশত্রু চীন পাহাড়িদের পক্ষে। মায়ানমার, সেখানে যারা গন্ডগোল করছে, মানে মায়ানমার সবাই গন্ডগোল করছে, এই রোহিঙ্গারা গন্ডগোল করছে, রোহিঙ্গাদের কাউন্টার গ্রুপ বৌদ্ধরা সেখানে গন্ডগোল করছে, সামরিক বাহিনী সেখানে গন্ডগোল করছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ব্যাপারে মায়ানমার একমত। এরপর ধরুন মায়ানমারের সাথে, তারপর থাইল্যান্ডের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, অর্থাৎ ভারতের যাদের সাথে সীমান্ত বিরোধ আছে, তো বিশেষ করে নাগাল্যান্ডে, মণিপুরে, সব বিরোধিতার ঊর্ধ্বে ভারত সম্মিলিতভাবে, ভারতের ওই যে সমস্ত এলাকাতে বিরোধ হয় 7 সিস্টারে, সবাই এই পার্বত্য অঞ্চলকে নিয়ে নির্বিশেষে তারা সবাই চাচ্ছে যে এখানে গন্ডগোল থাকুক। মানে ভারতের দিল্লি এবং দিল্লির বিরোধিতাকারী, ধরুন মণিপুরে এখন গন্ডগোল হচ্ছে, যারা স্বাধীন হতে চায়, তো স্বাধীন মণিপুরের যারা বিদ্রোহী গ্রুপ, সেই বিদ্রোহী গ্রুপের মতাদর্শের যারা লোকজন, তারা দিল্লির বিরুদ্ধে, কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামে তাদের যে শাখা রয়েছে তাদের পক্ষে। তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকাগুলোতে সবচেয়ে মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। এর কারণ হলো সমস্ত আন্তর্জাতিক এবং স্থানীয়, এমনকি এই ঢাকা শহরে আপনি অসংখ্য বুদ্ধিজীবী পাবেন যারা এই পাহাড়ের যে বিরোধ, এই বিরোধের নিষ্পত্তির পরিবর্তে এখানে এই বিরোধকে আরো জাগিয়ে দিচ্ছে। অনেকে এই পাহাড়িদের ব্যাপারে এইরকম সব বক্তব্য দিচ্ছে যে বক্তব্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এখানে একটা জিনিস বলি যে সম্রাট আওরঙ্গজেবের সময়কালটিতে মূলত চট্টগ্রামের এই অঞ্চলটি আমাদের অধিকারে আসে। সম্রাট আওরঙ্গজেবের মামা শায়েস্তা খান, উনি যখন ঢাকার সুবেদার ছিলেন, অর্থাৎ মিলিটারি রুলার, তখন 2টো বিভাগ ছিল, একটা ছিল মিলিটারি আর একটা দেওয়ানি, মানে রাজস্ব বিভাগ। উনি এই বাংলার সুবেদার ছিলেন, অর্থাৎ প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন শায়েস্তা খান, উপাধি ছিল সুবেদার, তার সঙ্গে সঙ্গে দেওয়ানি বিষয়টিও দেখতেন।
তো আবার কখনো কখনো দিল্লির যারা সম্রাট তারা মানে ফৌজদারি এবং দেওয়ান এই দুটোকে আলাদা করতেন, অর্থাৎ রাজস্ব কালেকশন একজনকে দিতেন, যেমন মুর্শিদ কুলি খান তিনি ছিলেন দেওয়ান, এই বাংলার দেওয়ান, আর আজম খান, আজম শাহ, তো উনি ছিলেন সুবেদার আজম শাহ, তিনি ছিলেন সামরিক আইন প্রশাসক অর্থাৎ মিলিটারি রুলার। তো শায়েস্তা খানের দুটো পদই ছিল, উনি দেওয়ানও ছিলেন আর সুবেদার ছিলেন। তো ওনার ছেলেও খুব বড় মিলিটারি জিনিয়াস ছিলেন। তো তিনি কি করলেন, এই সময়টিতে, এই পাহাড়ের এই সময়টিতে তাদের পুরো চট্টগ্রাম, মায়ানমার এই অঞ্চলের সঙ্গে ঢাকার একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এবং এটা দিল্লির হুকুমে তিনি করলেন কি এখানে অভিযান পরিচালনা করলেন, এবং প্রথম সেই তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করলেন। এর আগে মুঘলদের নৌবাহিনী ছিল না বাংলার এই অঞ্চলে, তারা সাধারণত স্থল যুদ্ধ করতো, ক্যাভেরি, ঘোড়সওয়ার ছিল এবং পদাতিক ছিল। তো সেটা তার ছেলে বুজুর্গ উমেদ খাঁ এই প্রথম চট্টগ্রাম দখল করেন, এবং চট্টগ্রামের পুরো এলাকাটা কিন্তু এই যে এখন আমাদের যে ম্যাপ, এই পুরো এলাকাটা কিন্তু তার জমানাতে আসা। এর আগ পর্যন্ত এই বিশাল এলাকা ছিল এই রোহিঙ্গা, এখন যে রোহিঙ্গা, এদের অধীনে। কয়শো বছর ছিল? প্রায় 700 বছর, 700 ইয়ার্স। এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার এই পুরো এলাকা ছিল কিন্তু এই মায়ানমারের অধীনে, মায়ানমারের এই রোহিঙ্গা রাজার অধীনে। তো এই যে ইতিহাস, এটা বুঝতে হবে যে ইতিহাসের ধারাপাত বারবার চেঞ্জ হয়। কাজেই ওই যে রোহিঙ্গারা, আপনি তাদেরকে বলতেছেন রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, ওরা বলছে যে আমরা তো তোমাদেরকে শাসন করেছি 700 ইয়ার্স, ইট ইজ আওয়ার ল্যান্ড, এটা আমাদের এলাকা। আপনি সাইকোলজিক্যাল সমস্যাটা বুঝতে পেরেছেন। একইভাবে ব্রিটিশদের সাথে আমাদের গন্ডগোল, ব্রিটিশ আমাদের মনে করে যে আমরা তাদের প্রজা, আর আমরা মনে করি তারা তাদের দখলদার। এই যে ব্রিটিশদের সাথে একটা দ্বন্দ্বের সংখ্যা। সিমিলারলি পাকিস্তান, আপনি পাকিস্তান যদি আরো দরিদ্র হয়ে যায়, এখন আমাদের অনেক দরিদ্র, কিন্তু পাকিস্তানের যে কোনো লোকের কাছে দেখবেন যে একটা ভাবসাব যে একসময় বাংলাদেশটা আমাদের অধীন ছিল, তুমি আমাদের প্রজা ছিলে, আর আমরা মনে করি আমরা পাকিস্তানকে পরাজিত করেছি, পাকিস্তানের সাথে কোনো যোগাযোগ নেই। ভারতের একই অবস্থা। তো এইরকম রোহিঙ্গাদের সাথে, পার্বত্য অঞ্চলের লোকদের সাথে, আমাদের এই ঢাকার লোকদের সাথে যে একটা সাইকোলজিক্যাল, একটা ঐতিহাসিক সমস্যা আছে, এবং যেটা বংশ পরম্পরায় শরীর থেকে শরীর, মন থেকে মন, সিনা থেকে সিনা এই বিক্ষোভ, বিদ্রোহ, বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। ফলে এখানে আপনাকে দুটো ভাবে, যদি আপনি এই অঞ্চল রাখতে চান তাহলে আপনাকে এখানে মিলিটারি রুল চালাতে হবে। অনেক আদিবাসী আছে অস্ট্রেলিয়াতে, অনেক আদিবাসী রেড ইন্ডিয়ান আছে আমেরিকাতে। আমেরিকা কি তাদেরকে স্বাধীনতা দিয়েছে? অস্ট্রেলিয়া কি তাদের স্বাধীনতা দিয়েছে? তাদেরকে স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ দিয়েছে, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেয়নি। কিন্তু আমাদের এই অঞ্চলটাকে নিয়ে যে খেলাধুলা হচ্ছে, চট্টগ্রাম পোর্টকে নিয়ে, এটি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের এখন নিঃসন্দেহে একটা দুর্বল সরকার। আবার এই দুর্বল সরকারের মধ্যে এনজিওর যারা লোকজন রয়েছে তারা ঢুকে গিয়েছে, এবং এখানে দ্বৈত শাসন চলছে, ত্রিমাত্রিক শাসন চলছে, দেশ বিদেশি ইনফ্লুয়েন্স আছে। সব মিলিয়ে এই যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, সেই ক্রান্তিকালের মধ্যে যখন পাহাড়ে গন্ডগোল শুরু হয়েছে, তো এই বিষয়টা নিয়ে আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। জেনে বুঝে জাতীয় ঐক্যমত তৈরি করে পলিটিক্যাল যারা রাজনৈতিক দলগুলো রয়েছে, দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা একত্রে বসে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিস্ফোরা হবে। আর এই বিস্ফোরাকে দিল্লি ব্যবহার করতে চাইবে, এই বিস্ফোরাকে শেখ হাসিনা ব্যবহার করতে চাইবেন, আওয়ামী লীগও ব্যবহার করতে চাইবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।